স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্থিতিতড়িতের তৃতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটা নিস্তড়িত বস্তু, একটা নিউট্রাল বডিকে আমরা তড়িৎ আধানে আধানগ্রস্ত করতে পারি। তো সেটা হোক ধনাত্মক আধানে আধানগ্রস্ত করা বা ঋণাত্মক আধানে আধানগ্রস্ত করা। অর্থাৎ আজকের বিষয় হচ্ছে তড়িৎ আহিতকরণ প্রক্রিয়া। এবং এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কোন একটা বস্তুতে আধান আছে কিনা, অর্থাৎ আধানের অস্তিত্ব, এটা আমরা কিভাবে নিশ্চিত হতে পারি। এবং কোন বস্তুতে কি আধান আছে, আধানের প্রকৃতি কি, ধনাত্মক আধান আছে নাকি ঋণাত্মক আধান আছে, সেটাও কিভাবে নির্ণয় করা যায়। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। প্রথম আমাদের আলোচনার যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে তড়িৎ আধানে আহিতকরণ। এটাকে বলা হয় ইলেকট্রিফিকেশন প্রক্রিয়া। ইংরেজিতে বলতে পারো যে ওয়েজ অফ চার্জিং বা ইলেকট্রিফিকেশন। কিভাবে কোন একটা নিউট্রাল বডি সেটাকে আমরা পজিটিভ অর নেগেটিভ আধানে আধানগ্রস্ত করতে পারি। তো তড়িৎ আহিতকরণের এরকম তিনটা প্রক্রিয়া আছে, তিনটা ভাবে আমরা এই কাজটা করতে পারি। এক নম্বর হচ্ছে ইলেকট্রিফিকেশন বাই কন্ডাকশন। কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন, অর্থাৎ পরিবহনের মাধ্যমে আহিতকরণ। দুই নম্বর প্রক্রিয়াটা হচ্ছে ইলেকট্রিফিকেশন বাই ইন্ডাকশন। ইন্ডাকশন মানে হচ্ছে আবেশ প্রক্রিয়া। তো কিভাবে আমরা আবেশ প্রক্রিয়ার মাধ্যমে আহিতকরণ করতে পারি? আবেশের মাধ্যমে আহিতকরণ, অর্থাৎ টাচ করা যাবে না, দূর থেকে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে আহিত করতে হবে। এবং তিন নম্বর একটা প্রক্রিয়া হচ্ছে ইলেকট্রিফিকেশন বাই ফ্রিকশন। কিভাবে আমরা ঘর্ষণের মাধ্যমে কোন একটা নিস্তড়িত বা নিউট্রাল বডিকে আহিতকরণ করতে পারি। তো আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব, ডিটেলস আলোচনা করব এবং দেখব এই তিনটা ভাবে কিভাবে আমরা কোন একটা নিরপেক্ষ বস্তু, নিউট্রাল বডিকে তড়িৎ আধানগ্রস্ত করতে পারি। তো প্রথমে আমরা প্রথম যে প্রক্রিয়াটা ওটা নিয়ে আলোচনা করি। এক নম্বর যে প্রক্রিয়া ইলেকট্রিফিকেশন বাই কন্ডাকশন। কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন। কন্ডাকশন মানে পরিবহনের মাধ্যমে আহিতকরণ। বলতে পারো ডাইরেক্ট টাচ, অর্থাৎ স্পর্শ করার মাধ্যমে কিভাবে আহিতকরণ করা যায়। তো প্রথমে একটা জিনিস আমরা বুঝে নিই, সেটা হচ্ছে কোন একটা বস্তু তড়িৎগ্রস্ত বলতে আমরা কি বুঝি, আধানগ্রস্ত বলতে কি বুঝি। তো কোন একটা চার্জিত বস্তুকে আমরা নরমালি তিনটা ভাগে ভাগ করতে পারি। কোন বস্তুতে চার্জ আছে কি নেই তার উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা ভাগে ভাগ করা যায়। কি? এক হচ্ছে ঋণাত্মক আধানে আধানগ্রস্ত বস্তু, দুই হচ্ছে ধনাত্মক আধানে আধানগ্রস্ত বস্তু, এবং তিন নম্বর হচ্ছে নিউট্রাল বডি বা নিস্তড়িত একটা বস্তু। তো কোন একটা বস্তুকে আমি যদি বলি যে এই বস্তুটাতে ঋণাত্মক আধানগ্রস্ত, এই বস্তুটাতে ঋণাত্মক আধানগ্রস্ত, এই কথাটার অর্থ হচ্ছে এই বস্তুতে নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ প্রোটন, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে বেশি, ইলেকট্রনের আধিক্য এখানে বেশি। যদি বলা হয় কোন একটা বস্তু হচ্ছে ধনাত্মক আধানে আধানগ্রস্ত, তাহলে সেই বস্তুতে নাম্বার অফ প্রোটন ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন, এখানে প্রোটনের অর্থাৎ ধনাত্মক চার্জের আধিক্যটা বেশি। অনেকে এটা ভাবতে পারো আমি ঋণাত্মক চার্জকে মাইনাস করে আঁকছি এবং ধনাত্মক চার্জকে প্লাস করে আঁকছি, তার মানে ঋণাত্মক চার্জে শুধুমাত্র ইলেকট্রনই থাকে এবং ধনাত্মক চার্জে শুধুমাত্র প্রোটনই থাকে। তা কিন্তু না। এইখানে এই যে ঋণাত্মক চার্জ, এখানে কিন্তু প্রোটনও আছে ইলেকট্রনও আছে, কিন্তু ইলেকট্রনের সংখ্যার পরিমাণটা বেশি। আর এখানেও দেখো ইলেকট্রনও আছে প্রোটনও আছে, কিন্তু এই ক্ষেত্রে প্রোটনের সংখ্যার পরিমাণটা বেশি। তার মানে শুধু প্লাস দিয়ে আঁকতেছি মানে শুধু প্রোটন আছে, বা শুধু মাইনাস দিয়ে আঁকতেছি মানে শুধু ইলেকট্রন আছে, তা কিন্তু না। তাহলে একটা জিনিস বলো তো, কোন একটা বস্তু যদি আমি বলি যে নিস্তড়িত বস্তু, নিউট্রাল বডি, তাহলে সেটা বলতে আমরা কি বুঝি? সেটা বলতে আমরা বুঝি এখানে যতটুকু প্লাস চার্জ আছে ঠিক ততটুকুই মাইনাস চার্জ আছে। তার মানে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলোই ইলেকট্রন আছে। তো নিরপেক্ষ বা নিউট্রাল বডিকে আমরা নরমালি এভাবে আঁকবো, প্লাসও দিব না
মাইনাসও দিব না, কারণ সেটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমরা কি বুঝলাম, এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, এইটা হচ্ছে পজিটিভ চার্জ, আর এইটা হচ্ছে নিস্তড়িত বস্তু বা নিরপেক্ষ বস্তু। তাহলে এখন আমরা দেখব কিভাবে এরকম একটা নিস্তড়িত বস্তুকে ঋণাত্মক চার্জে বা ধনাত্মক চার্জে চার্জিত করা যায়। কোন প্রক্রিয়ায় চার্জিত করা যায়? কন্ডাকশন প্রক্রিয়ায়। কন্ডাকশন মানে কি? কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন, ডাইরেক্ট টাচ, স্পর্শ করার মাধ্যমে। এই যে নিস্তড়িত বস্তুটা আছে, এই বস্তুটাকে আমি কোনো একটা চার্জিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসবো। সংস্পর্শে এসে নিস্তড়িত বস্তুটা এই চার্জিত বস্তুটার প্রভাবে নিজেই চার্জিত হয়ে যাওয়ার এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে ইলেকট্রিফিকেশন বাই কন্ডাকশন। কোন একটা চার্জিত বস্তুকে একটা নিস্তড়িত বস্তুর সংস্পর্শে নিয়ে আসবো, নিয়ে আসার পরে চার্জিত বস্তুর প্রভাবে কন্ডাকশন প্রক্রিয়ায় পরিবহনের মাধ্যমে নিস্তড়িত বস্তুটা আহিত হয়ে যাবে, চার্জিত হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ইলেকট্রিফিকেশন বাই কন্ডাকশন। তাহলে সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো এই হচ্ছে আমার নিস্তড়িত বস্তুটা। এটা এই নিস্তড়িত বস্তুটাকে আমরা একটা আহিত বস্তু, এখন তুমি মনে করো একটা ঋণাত্মক আধানে আহিত একটা বস্তু, ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তুর সংস্পর্শে নিয়ে আসলাম। তাহলে এই বস্তুটাতে চার্জ আছে, কি চার্জ? ঋণাত্মক চার্জ, সংস্পর্শে নিয়ে আসলাম। এটা দেখো নিউট্রাল মানে কি? নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল, সমান সমান। এখন সংস্পর্শে নিয়ে আসলে কি ঘটনা ঘটবে? সংস্পর্শে নিয়ে আসলে এই যে নিস্তড়িত যে বস্তুটা আছে, এই বস্তুটাতে পরিবহন প্রক্রিয়ায় আহিত বস্তু অর্থাৎ চার্জিত, ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু থেকে ইলেকট্রন এই নিস্তড়িত বস্তুতে চলে যাবে। এখানে দেখো এরকম ইলেকট্রন ছিল, ইলেকট্রনের আধিক্য বেশি ছিল, কিন্তু এখানে ইলেকট্রন আর প্রোটন সমান সমান ছিল। তো এইখানে যেহেতু আধিক্য বেশি, এইখান থেকে কিছু ইলেকট্রন লাফ দিয়ে কন্ডাকশন প্রক্রিয়ায় এই বস্তুতে চলে যাবে। তাহলে দেখো এইখানে কিন্তু ঋণাত্মক চার্জের পরিমাণ একটু কমে যাবে। তাহলে এই যে চার্জিত বস্তু, তার সংস্পর্শে এসে কন্ডাকশন প্রক্রিয়ায়, পরিবহন প্রক্রিয়ায় এই বস্তু থেকে ওই বস্তুতে আধানের কণা অর্থাৎ ইলেকট্রন সে চলে গেছে। যাওয়ার ফলে দেখো এই বস্তুটা কিন্তু এবার ইলেকট্রনের আধিক্য বেশি হয়ে গেছে। তখন এটা কি চার্জে চার্জিত হয়ে গেল? ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেল। এবার আমি কি করবো? এই দুইটা বস্তুকে সেপারেট করে ফেলবো। তাহলে সেপারেট করলে আমার দেখো এই যে এইটা নিস্তড়িত বস্তুটা, এই নিস্তড়িত বস্তুটাতে এবার ইলেকট্রনের আধিক্য বেশি হয়ে গেছে। আর এই যে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুটা, সেটা কিন্তু ঋণাত্মক চার্জে চার্জিত আছে, কিন্তু তার চার্জের পরিমাণ কিছুটা কমে গেছে। আগে যা ছিল তার চেয়ে দেখো এবার কিছুটা কমে গেছে। তো আমার টার্গেট হচ্ছে এই নিস্তড়িত বস্তুকে চার্জিত করা, তো সেটা কিন্তু আমি করতে পারছি। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কন্ডাকশন, এবং এর মাধ্যমে আমি একটা নিস্তড়িত বস্তুকে ঋণাত্মক চার্জে চার্জিত করে ফেলছি। এখন আমি যদি তোমাকে বলতাম এটাকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই, তাহলে কি করা লাগতো? তাহলে আমি এই ঋণাত্মক চার্জের পরিবর্তে এখানে কি আনতাম? ধনাত্মক চার্জ আনতাম। তো একটা জিনিস একটু খেয়াল করো, এই যে ইলেকট্রন আমি বললাম যে এইখান থেকে এইখানে চলে গেল, এই বস্তু থেকে ইলেকট্রন কোথায় চলে গেল? এই নিস্তড়িত বস্তুতে চলে গেল। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের ওই যে বিভবের কনসেপ্ট দিয়ে আমরা বলতে পারি। এইটা ঋণাত্মক চার্জে চার্জিত ছিল, তাহলে এইটা দেখো খেয়াল করো, ঋণাত্মক চার্জে চার্জিত বলে এর কিন্তু নিম্ন বিভব, এর কি বিভব? নিম্ন বিভব, ইলেকট্রনের আধিক্য বেশি। আর এর দেখো নিউট্রাল বডি, নিস্তড়িত একটা বস্তু, ইলেকট্রন প্রোটন সমান, তাহলে এর বিভব হচ্ছে জিরো বিভব। এখন একটা জিনিস খেয়াল করো তো, কার বিভব বেশি? এর বিভব নিম্ন, এর বিভব জিরো বিভব। তাহলে অবশ্যই দেখো খেয়াল করো, এর তুলনায় এর বিভবটা বেশি। তাহলে বিভব কম থেকে বিভব বেশির দিকে ইলেকট্রন যাত্রা শুরু করে। আর তড়িৎ হচ্ছে তার উল্টা, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যাত্রা করে। তাহলে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে চলে যাবে, তাহলে ইলেকট্রন এই বস্তু থেকে ওই বস্তুতে চলে যাবে। তাহলে এই প্রক্রিয়ায় কিন্তু আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারছি একটা নিস্তড়িত বস্তুকে। তো এখন আমি তোমাকে প্রশ্ন করলাম আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই, তাহলে কি করব? তাহলে এই যে ঋণাত্মক চার্জের পরিবর্তে আমি একটা ধনাত্মক চার্জকে আনবো। তাহলে আমরা একটু এঁকে ফেলি। এই যে একটা নিস্তড়িত বস্তু আগে, এটা হচ্ছে আমার একটা নিস্তড়িত বস্তু। এবার আমি কি করলাম? এই নিস্তড়িত বস্তুর সংস্পর্শে একটা ধনাত্মক বস্তুকে, ধনাত্মক চার্জে চার্জিত একটা বস্তুকে নিয়ে আসলাম। ওকে, এখন খেয়াল করো, দেখো এবার এমন কি ঘটনা ঘটবে যে প্লাস চার্জ অর্থাৎ প্রোটন লাফ দিয়ে এই বস্তু থেকে এই নিস্তড়িত বস্তুতে চলে যাবে? তা কিন্তু এবার ঘটবে না। কেন ঘটবে না? দেখো প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় অনেক বেশি। যদি বলি ম্যাস অফ প্রোটন কত, ম্যাস অফ প্রোটন হচ্ছে 1.67 গুণ 10⁻⁻27 কেজি, আর ম্যাস অফ ইলেকট্রন হচ্ছে 9.11 গুণ 10⁻31 কেজি। একটু খেয়াল করে দেখো, ইলেকট্রনের ভরের তুলনায় একটা প্রোটনের ভর কিন্তু অনেক বেশি। ইলেকট্রন হালকা,
প্রোটন ভারী, তাহলে কাজবাজ বেশি কে করবে? যে হালকা মানুষ সে বেশি কাজবাজ করবে, মোটা মানুষ কিন্তু নড়তে চড়তে তেমন পারবে না। তো যে কোনো কাণ্ড কারখানা ঘটুক না কেন, যাতায়াত করবে হচ্ছে ইলেকট্রন, এক বস্তু থেকে অন্য বস্তুতে যাতায়াত করবে ইলেকট্রন, প্রোটন কখনো কিন্তু যাতায়াত করবে না। তাহলে যে কোনো কাণ্ড কারখানায় যাতায়াত কে করবে? ইলেকট্রন। ঠিক আছে, তাহলে দেখো এবার একটু খেয়াল করো, এটা আছে প্লাস চার্জে চার্জিত, আর এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে কত? জিরো বিভব। আর প্লাস চার্জে চার্জিত মানে কি? উচ্চ বিভব। তাহলে আমি যদি বলি ইলেকট্রন কোত্থেকে কোথায় আসবে? জিরো বিভব থেকে, অর্থাৎ এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসবে। তাহলে ইলেকট্রন এইখান থেকে কিন্তু এই দিকে আসবে। তাহলে এইখান থেকে কিছু ইলেকট্রন, এখানে কিন্তু ইলেকট্রন ছিল, নিউট্রাল হলেও কি ছিল? ইলেকট্রন ছিল। এখান থেকে কিছু ইলেকট্রন এসে এই প্লাস চার্জ গুলাকে একটু প্রশমিত করে দিল, অর্থাৎ এবার আবার নিউট্রাল হয়ে গেল। তাহলে দেখো এই পাতে প্লাস চার্জের পরিমাণটা এবার কমে গেল। তাহলে ঘটনাটা কি ঘটবে? এইখান থেকে কিছু ইলেকট্রন এই বস্তুতে চলে আসলো। ইলেকট্রন যদি চলে আসে তাহলে প্রোটনের সংখ্যার আধিক্য বেশি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল প্লাস চার্জ। আর এখানে যখন খেয়াল করো, এটা ছিল হচ্ছে এরকম, এই যে প্লাস চার্জের আধিক্য বেশি ছিল, এখান থেকে কিছু ইলেকট্রন এখানে চলে আসার পরে এই যে প্লাস চার্জ গুলা কিছুকে প্রশমিত করে দিচ্ছে। তাহলে এইটা দেখো, এটাতে এবার প্লাস চার্জের পরিমাণ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এইভাবে দেখো, এই বস্তুর সাহায্যে, এই চার্জিত বস্তু, ধনাত্মক আধানে চার্জিত বস্তু, তার সাহায্যে এই বস্তুটাকে কিন্তু এবার আমি আহিত করে ফেলছি। এবার আমি সেপারেট করে দিলে এটাও প্লাস চার্জে চার্জিত, এটাও প্লাস চার্জে চার্জিত। তাহলে একটা জিনিস একটু মাথায় রাখবা, কন্ডাকশন প্রক্রিয়ায় আমি কোন নিস্তড়িত বস্তুকে যে চার্জে চার্জিত করতে চাই, আমার যে বস্তুটা আনতে হবে, যে চার্জিত বস্তুটা আমি তার সংস্পর্শে আনবো, সেটাও কিন্তু সেই একই চার্জে চার্জিত হতে হবে। দেখো আমি মাইনাস চার্জে চার্জিত করতে চাইছি, এখানেও কাকে আনছি? মাইনাস চার্জে চার্জিত একটা বস্তুকে। আমি প্লাস চার্জে চার্জিত করতে চাইছি, আমি কাকে আনছি? প্লাস চার্জে চার্জিত একটা বস্তুকে। তাহলে কন্ডাকশন প্রক্রিয়ায় যে চার্জে চার্জিত করতে চাই সেই চার্জে চার্জিত একটা বস্তু আনবো। আর এখান থেকে আরেকটা কথা একটু বলে রাখি, কন্ডাকশন প্রক্রিয়ায় ইলেকট্রিফিকেশনে চার্জের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? এটা হচ্ছে একটা নিস্তড়িত বস্তু, এই বস্তুটাকে আমি চার্জিত করতে চাই। তো চার্জিত করার জন্য এর সংস্পর্শে আমি একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আনলাম। মনে করো এই বস্তুতে হচ্ছে +6 কুলম্ব ধনাত্মক চার্জ আছে। এখন এর প্রভাবে যখন আমি একে চার্জিত করব, সেপারেট করার পরে এতে কতটুকু চার্জ থাকবে এবং এই বস্তুতে কতটুকু চার্জ থাকবে। এই বস্তুটা ওই চার্জিত বস্তুর প্রভাবে কিন্তু এবার ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। আর এই বস্তুতে, যে বস্তুটাকে আমি চার্জিত করার জন্য আনছিলাম, এই বস্তুটা কিন্তু চার্জের পরিমাণ একটু হলেও কমে যাবে। এখন আমরা দেখতে চাই এতে কতটুকু চার্জ থাকবে এবং এখানে কতটুকু চার্জ থাকবে। মোট চার্জ ছিল কত? 6 কুলম্ব। এটা কিভাবে ভাগ হবে? তো এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে দুইটা বস্তুর আকৃতির উপর এবং দুইটা বস্তু কি ধরনের মেটালের তার উপর, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। যদি এমন ঘটনা ঘটে দুইটার আকৃতি সমান হয়, তাহলে চার্জ সমানভাবে ভাগ হয়ে যাবে। যেমন এর কত ছিল? 6 কুলম্ব। দুইটার আকৃতি এবং মেটাল যদি সেম হয়, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 কুলম্ব, এখানে থাকবে হচ্ছে 3 কুলম্ব, অর্থাৎ কিউ কুলম্ব চার্জ ভাগ হয়ে এটা হবে Q/2, এটা হবে Q/2। কিন্তু যদি মনে করো দুইটা সেম মেটালেরই হলো, কিন্তু এই বস্তুটার আকৃতি এই বস্তুর চেয়ে দ্বিগুণ, তাহলে সেই ক্ষেত্রে 2:1 অনুপাতে চার্জ বিভক্ত হবে। তার মানে এখানে থাকবে হচ্ছে 4 কুলম্ব, এখানে থাকবে হচ্ছে 2 কুলম্ব। যদি এর আকারটা এর আকারের চেয়ে 3 গুণ হয়, তাহলে 3:1 অনুপাতে এই চার্জটা বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখবো ইলেকট্রিফিকেশনের দ্বিতীয় প্রক্রিয়া, ইলেকট্রিফিকেশন বাই ইন্ডাকশন। ইন্ডাকশন, হোয়াট ইজ ইন্ডাকশন? ইন্ডাকশন মানে কি? ইন্ডাকশন মানে হচ্ছে আবেশ। এবার আবেশ প্রক্রিয়ায় একটা চার্জিত বস্তুর সাহায্যে আমি একটা নিস্তড়িত বস্তুকে চার্জিত করে ফেলবো। এবার কিন্তু স্পর্শ করা যাবে না, টাচ করা যাবে না, উইদাউট টাচ, চোখের ইশারায় দূর থেকে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে একটা চার্জিত বস্তুর সাহায্যে একটা নিস্তড়িত বস্তুকে চার্জিত করে ফেলা যাবে। তো আমরা ধনাত্মক চার্জে চার্জিত করতে পারি, ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারি। আমরা প্রথমে দেখব কিভাবে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়। ধনাত্মক চার্জে আহিতকরণ লিখি, এত কঠিন বাংলা লিখলাম না, আহিতকরণ। তো আমি একটা নিউট্রাল বডি আঁকি, এই নিউট্রাল বডিটাকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই। এটা কিন্তু প্রথমে নিউট্রাল আছে। এখন এটাকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করার জন্য এর কাছে, খুব কাছে আমার আগে একটা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু আনতে হবে। কোন চার্জে? ঋণাত্মক চার্জে। মাথায় রাখবা, আমি যে চার্জে চার্জিত করতে চাই তার অপোজিটটা নিয়ে আসবো। অর্থাৎ ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই, তাহলে আমি তার অপোজিট অর্থাৎ ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তুকে নিয়ে আসবো। এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তু নিয়ে আসলে কি ঘটনা ঘটবে? এই বস্তুটা নিউট্রাল ছিল, নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন সমান সমান ছিল। তার মানে কি প্রোটন নাই? অবশ্যই আছে। ইলেকট্রন নাই? অবশ্যই আছে।
তাহলে এতে ব্যাপারটা ছিল কি, সমসংখ্যক প্লাস চার্জ সমসংখ্যক মাইনাস চার্জ ছিল। যখন আমি এর কাছে খুব কাছে একটা মাইনাস চার্জে চার্জিত বস্তু নিয়ে আসলাম, ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু আনার প্রভাবে সে ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে এই প্রান্তে নিয়ে আসলো এবং ঋণাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে, যেহেতু ঋণাত্মক চার্জকে বিকর্ষণ করবে, দূরে সরাই দিবে এবং ধনাত্মক চার্জকে আকর্ষণ করে কাছে টেনে নিয়ে আসবে। এটা হচ্ছে প্রথম ধাপ। এরপর আমি কি করব, এরপরে আমি একটু আগে এরপরে এই ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুটা থাকবে, এটাকে কিন্তু আমি সরাবো না সরায়ে এই যে নিউট্রাল বডিটা আছে এর এই যে প্রান্তটা, এই প্রান্তটাকে আমি ভূমি সংযোগ দিয়ে দিতে পারি বা হাত দিয়ে টাচও করতে পারি, কোনো সমস্যা নেই, বা অন্য কোনো একটা বস্তুর সংস্পর্শে নিয়ে আসে এর সাথে টাচ করাই দিতে পারি, কোনো সমস্যা নেই। তা আমি ভূমি সংযোগ দিয়ে দিলে কি ঘটনা ঘটবে দেখো, ভূমি সংযোগ দেওয়া মানে ভূমির বিভব হচ্ছে 0 বিভব, আর এইটা দেখো এই প্রান্ত হচ্ছে ঋণাত্মক চার্জ আছে, ঋণাত্মক চার্জের আধিক্য, তাহলে এটা হচ্ছে মাইনাস বিভব, ঠিক আছে, ঋণাত্মক বিভব। তাহলে এটা 0 বিভব, এর তুলনায় এখানে বিভব বেশি, তাহলে নিম্ন বিভব থেকে বিভব বেশি উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যাত্রা করবে। তাহলে এই তার বেয়ে যখন আমি ভূমি সংযোগ দিয়ে দিব, এই তার বেয়ে এই ইলেকট্রনগুলা অর্থাৎ মাইনাস চার্জগুলা সব ভূমিতে চলে আসবে। যখন ভূমিতে চলে যাবে তখন এই প্রান্তে আর কোনো মাইনাস চার্জ থাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবার তুমি কি করবা, এবার তুমি এই ভূমি সংযোগটাকে মুছে দাও, এই ভূমি সংযোগটাকে বিচ্ছিন্ন করে দাও। বিচ্ছিন্ন করে দেওয়ার পর এবার দেখো এই বস্তুতে এবার কিন্তু শুধুমাত্র প্লাস চার্জই আছে। এবার তুমি এই যে এই বস্তুটাকে সরায় নাও। তাহলে এই বস্তুটাকে সরায় নিলে এই বস্তুতে দেখো এই যে নিউট্রাল বডি ছিল আগে, এই বস্তুতে এখন শুধু আছে কি প্লাস চার্জ। তাহলে এর পুরোটাই জুড়ে এখন ধনাত্মক চার্জ থাকবে, তখন এটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, যে বস্তুটাকে তুমি এই বস্তুটাকে চার্জিত করার জন্য আনছো সেই আধানটাকে বলা হয় আবেশী আধান। আবেশী আধান, আবেশ করার জন্য তুমি নিয়ে আসছো, এটাকে বলা হয় আবেশী আধান। আর দেখো এই বস্তুটা আবিষ্ট হয়েছে, এখানে যে আধানটা এর প্রভাবে কি হওয়া, আবিষ্ট হওয়া, এই কারণে এই বস্তুটাকে বলা হয় আবিষ্ট আধান। আবিষ্ট আধান। তাহলে এভাবে আমরা কোন একটা বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করে দিতে পারি। এবার আমি যদি বলি বলতো নেগেটিভ চার্জে চার্জিত করব কিভাবে, তাহলে কি করতে হবে, নেগেটিভ চার্জে চার্জিত করার জন্য আমার এই বস্তুটাকে আনলে চলবে না, আমার আনতে হবে এখানে ধনাত্মক আধানে আহিত একটা বস্তু। তাহলে আমরা একটু চিত্র এঁকে ফেলি। ধনাত্মক আধানে আহিত একটা বস্তুকে নিয়ে আসলাম, এটা প্লাস চার্জে চার্জিত, কার কাছে নিয়ে আসবো, একটা নিউট্রাল বডি নিরপেক্ষ একটা বস্তুর কাছে নিয়ে আসবো। আনলে কি ঘটনা ঘটবে, এখানে প্লাসও আছে মাইনাসও আসবে, তাহলে মাইনাস গুলাকে এবার আকর্ষণ করে সেই প্রান্তে নিয়ে আসবে এবং প্লাস গুলাকে বিকর্ষণ করে সে দূর প্রান্তে সরাই দিবে। এর পরের চিত্র কি হবে, পরের চিত্রটা হবে এই যে বস্তুর এই প্রান্তটা, অর্থাৎ এই প্রান্তে কি ছিল, প্লাস চার্জ ছিল, এই প্রান্তে মাইনাস চার্জ ছিল, এই প্রান্তটাকে আমি ভূমি সংযোগ দিয়ে দিব। ভূমি সংযোগ যখন দিব তখন কিন্তু এটাকে সরানো যাবে না, এটাকে কিন্তু এখানে থাকতে হবে। এটাকে যদি তুমি সরাই ফেলো তাহলে কিন্তু আগের মতো আবার মাইনাস প্লাস মিশে যাবে, মানে এখানে আবার সব মাইনাস প্লাস একত্রিত হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভূমি সংযোগ করে আর লাভ হবে না। তাহলে এটাকে ধরে রেখে, এটাকে আমি ধরে রেখে এই বস্তুর এই প্রান্তটাকে ভূমি সংযোগ দিয়ে দেবো। এবার খেয়াল করো, এটা হচ্ছে প্লাস চার্জের পরিমাণ এখানে বেশি, তাহলে এটা হচ্ছে উচ্চ বিভব, উচ্চ বিভব, এই প্রান্তটা এবার উচ্চ বিভব, আর এইটা হচ্ছে 0 বিভব। তাহলে উচ্চ বিভব আর এটা হচ্ছে 0 বিভব, কোথায় বিভবটা বেশি, অবশ্যই এখানে এর তুলনায় বিভব বেশি। তাহলে এবার কি হবে, ভূমি থেকে ভূমি হচ্ছে ইলেকট্রনের আধার, ভূমি থেকে এবার এখান থেকে এই তার বেয়ে ইলেকট্রন আসবে, ইলেকট্রন এসে এই যে প্লাস চার্জগুলো, এই প্লাস চার্জগুলোকে প্রশমিত করে দেবে। তাহলে প্রশমিত করে দেওয়ার পরে এবার আমি কি করব, এই ভূমি সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিব। ভূমি সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিয়ে এই চার্জটাকে, এই যে আবেশী আধান, এটাকে সরাই নিয়ে আসবো। সরাই নিয়ে আসলে এই যে বস্তুটা, এই বস্তুটা এবার কোন চার্জ থাকবে, শুধুমাত্র ঋণাত্মক চার্জ থাকবে। তখন এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তু হয়ে যাবে, এটা পুরাটা জুড়ে ঋণাত্মক চার্জ থাকবে। তাহলে এভাবে আমি কোন একটা বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করতে পারি, আর উপরের এই নিয়মে কোন একটা বস্তুকে আমি ধনাত্মক আধানে আহিত করতে পারি। কোন প্রক্রিয়ায়, ইন্ডাকশন প্রক্রিয়ায়, উইদাউট টাচ। দেখো আবেশ প্রক্রিয়া এটা করা হয়েছে। ওকে, আহিতকরণের শেষ আর একটা প্রক্রিয়া ছিল, সেটা হচ্ছে ইলেকট্রিফিকেশন বাই ফ্রিকশন, ঘর্ষণ। কিভাবে ঘর্ষণের মাধ্যমে কোন একটা বস্তুকে তড়িৎ আধানগ্রস্ত করা যায়, এটা কিন্তু তোমরা ছোটবেলায় পড়ে আসছো। তোমরা ছোটবেলার ক্লাসগুলোতে পড়ছো যে একটা কাচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে সেই কাচদণ্ডে ধনাত্মক আধান উৎপন্ন হয়। একটা ইবোনাইট দণ্ডকে যদি ফ্লানের পেপার দিয়ে ঘষা হয় তাহলে ইবোনাইট দণ্ডে ঋণাত্মক আধান আহিত হয়। তো এটা আমরা দেখবো যে কেন ঘর্ষণের ফলে কোন একটা বস্তু তড়িৎ আধানগ্রস্ত হয় এবং কিভাবে সেটা হয়। তো তার জন্য আমরা একটা উদাহরণ চিন্তা করি। মনে করো একটা কাচদণ্ড,
এই কাচদণ্ডটাকে আমরা ঘষবো রেশমের কাপড় দিয়ে। এইটা মনে করো আমাদের সেই রেশমের কাপড়টা। এটা দিয়ে ঘষলে কি হবে? এই বস্তুটা তড়িৎ আধানগ্রস্ত হবে। কেন এটা হয়? সকল বস্তুই অণুপরমাণু দিয়ে গঠিত, এটা তো আমরা জানি। তাহলে এই যে কাচদণ্ডটা এর এরকম অসংখ্য অণুপরমাণু আছে। ঘর্ষণের ফলে কি ঘটনা ঘটবে? যখন আমি এই কাচদণ্ডটাকে এই রেশমের কাপড় দিয়ে ঘষবো, ঘষার পরে এর এই যে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, এই যে কোনো একটা পরমাণুর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা তখন লাফ দিয়ে ছুটে চলে আসবে। ছুটে মনে করো যে এর ইলেকট্রনটা লাফ দিয়ে ছুটে এই রেশমের কাপড়ে চলে আসলো। এইভাবে অনেকগুলো ইলেকট্রন এরকম কক্ষপথচ্যুত হয়ে এখানে চলে আসলো। তাহলে কি হবে দেখো, এতে কিন্তু ইলেকট্রনের পরিমাণটা কমে গেল। যখন ইলেকট্রনের পরিমাণটা কমে যাবে তখন এটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন একটা ইলেকট্রন লাফ দিয়ে কক্ষপথচ্যুত হয়ে অন্য বস্তুতে চলে আসতেছে? ঘর্ষণের ফলে। তো ঘষলে কি ঘটনাটা ঘটে? দেখো আমরা একটু ফিজিক্স দিয়ে চিন্তা করি, ঘষলে আসলে কি ঘটনাটা ঘটে। দুইটা বস্তুকে নিয়ে যখন আমি এরকম ঘষবো, এই ঘষার ফলে এই যে গতিশক্তিটা, এই গতিশক্তিটা এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এবং তাপ শক্তিতে রূপান্তরিত হওয়ার পরে এই যে পরমাণুটা, এই পরমাণুর যে লাস্ট কক্ষপথের ইলেকট্রন, এই ইলেকট্রন কিছু শক্তি লাভ করবে। এবং যখন সে কিছু পরিমাণ শক্তি লাভ করবে, তখন সে কিন্তু আর ওই কক্ষপথে আবদ্ধ থাকবে না, ওই কক্ষপথ থেকে বের হয়ে চলে আসবে। এখন কোন বস্তু থেকে কোন বস্তুতে ইলেকট্রন যাবে, এটা আসলে ডিপেন্ড করে কার ইলেকট্রোপজিটিভিটি বেশি, কার ইলেকট্রোপজিটিভিটি কম। অর্থাৎ ইলেকট্রোপজিটিভিটির উপর ভিত্তি করেই কোথা থেকে কোথায় ইলেকট্রন যাবে এটা আমরা বুঝতে পারি। কিন্তু কি হয়, ঘর্ষণের ফলে ইলেকট্রন এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে আসে। তো চিন্তা করো, যদি ঘর্ষণের ফলে এই বস্তু আর এই বস্তুর মধ্যে এখান থেকে ইলেকট্রন এই বস্তুতে চলে যায়, এই যে এই বস্তু থেকে ইলেকট্রন যদি এই বস্তুতে চলে যায়, তাহলে এই বস্তুটাতে ইলেকট্রনের পরিমাণটা বাড়তে থাকে আর এই বস্তুটাতে ইলেকট্রনের পরিমাণটা কমতে থাকে। তাহলে তখন এই বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায় আর এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। তো এটাই ছিল হচ্ছে ঘর্ষণের মাধ্যমে কোনো একটা বস্তুকে তড়িৎ আধানে আহিতকরণ। তোমরা চাইলে এক্সপেরিমেন্টালি এটা করেও দেখতে পারো। তোমাদের হাতে নিশ্চয়ই কলম আছে, তোমরা সেই কলমটাকে মাথায় কিছুক্ষণ ঘষো। ঘষার পরে খাতা থেকে দুই একটা ছোট ছোট কাগজের টুকরা নাও, নিয়ে ওই কলমটাকে ওই কাগজের টুকরার উপরে ধরো, টাচ করাবা না, উপরে ধরবা, দেখবা এই কলমটা কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে তুলে নিয়ে আসতেছে। তো ঘষার ফলে এই কলমে চার্জ উৎপন্ন হয়েছে, যার জন্য সে কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে। তো এই ঘর্ষণের মাধ্যমে এইভাবে আমরা কোনো একটা বস্তুতে চার্জিত করতে পারি। তড়িৎ আহিতকরণ প্রক্রিয়াটা তো আমরা দেখলাম। এবার আমরা দেখব কোন একটা বস্তুতে চার্জ আছে কিনা এবং থাকলে কোন প্রকৃতির চার্জ আছে, প্লাস চার্জ আছে নাকি মাইনাস চার্জ আছে, সেটা কিভাবে নির্ণয় করা যায়। তো এটা নির্ণয় করার জন্য আমাদের একটা যন্ত্র লাগবে। এই যন্ত্রটাকে বলা হয় স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র। কি যন্ত্র? স্বর্ণপাত, কি কঠিন নাম না, স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র। এর সাহায্যে আমরা দুইটা কাজ করতে পারি, আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারি এবং আধানের প্রকৃতিও নির্ণয় করতে পারি, অর্থাৎ আছে কিনা সেটাও সম্ভব এবং কি আছে, প্লাস আছে নাকি মাইনাস আছে, সেটাও আমরা নির্ণয় করতে পারি। এর ইংরেজি নামটা খুব সুন্দর, গোল্ড লিফ। কি লিফ? গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। তো এর সাহায্যে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায়। তাহলে আমরা প্রথমে এর গঠনটা একটু দেখি, যে এই যন্ত্রটা আসলে কিভাবে তৈরি করা যায়। এই যন্ত্রে পিতলের একটা দণ্ড থাকে, সেই পিতল দণ্ডের মাথায় এখানে একটা ধাতব চাকতি বা গোলক আটকানো থাকে। তা আমি এটাকে চাকতি করে আঁকলাম। হ্যাঁ, এখানে গোলকও থাকতে পারে। আর এর শেষ মাথায় এখানে দুইটা হালকা স্বর্ণের পাত ঝুলানো থাকে। এই একটা স্বর্ণের পাত আর এই একটা স্বর্ণের পাত, এরকম দুইটা হালকা স্বর্ণের পাত যুক্ত থাকে। এই পুরো সিস্টেমটা একটা কাঁচ পাত্রের মধ্যে আটকানো থাকে। এরকম মনে করো যে একটা কাঁচ পাত্র, আর এই কাঁচ পাত্রের গায়ে এরকম দুইটা হালকা টিনের পাত থাকতে পারে। স্বর্ণের পাতের পরিবর্তে, স্বর্ণ যেহেতু অনেক দামি, ওটা যদি তোমার বাসায় না থাকে তাহলে তুমি চাইলে হালকা অ্যালুমিনিয়ামের পাতও ব্যবহার করতে পারো। তাহলে এটা হচ্ছে টিনের পাত। এই টিনের পাত যুক্ত করার কারণ হচ্ছে যন্ত্রের সুবিদিতা বৃদ্ধি। টিনের পাত যুক্ত করলে যন্ত্রের সুবিদিতা বৃদ্ধি পায়। এটা যে যুক্ত করতেই হবে এমন কোনো কথা নাই। মেইন অংশ হচ্ছে এইটুকু হচ্ছে মেইন অংশ। এটা হচ্ছে একটা ধাতব চাকতি, আর এইটা হচ্ছে স্বর্ণের পাত দুইটা, স্বর্ণের পাত। এই কারণে এটাকে বলা হচ্ছে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র। তো এটা হচ্ছে মেইনলি যন্ত্রের অংশ। তো প্রথমে আমরা দেখবো এর সাথে কিভাবে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায় এবং এর পরবর্তীতে দেখবো কিভাবে তার প্রকৃতিটাও নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আসো আধানের অস্তিত্ব নির্ণয়। এই যে যন্ত্র, এই যন্ত্রের মেইন অংশটুকু হচ্ছে ধাতব চাকতি, এই পিতল দণ্ড এবং স্বর্ণের পাত। প্রথম অবস্থায় এটা নিস্তড়িত থাকে।
নিস্তড়িত থাকলে সেটাকে দেখতে এরকম লাগে। এইটা হচ্ছে পিতল দণ্ডটা, এইটা হচ্ছে চাকতি, আমি যন্ত্রটাকে এবার এইভাবে আঁকতেছি, আর এইটা হচ্ছে স্বর্ণের দুইটা পাত। এই স্বর্ণের দুইটা পাত এইভাবে ঝুলে থাকে, উলম্বভাবে ঝুলে থাকবে নিস্তড়িত অবস্থায়। আর এই পুরো সিস্টেমটা থাকে কিসের মধ্যে? একটা কাচপাত্রের মধ্যে। ধরো যে এইটা হচ্ছে সেই কাচপাত্রটা। আমি প্রথমে যন্ত্রটাকে এভাবে এঁকে নিলাম। এখন আমি চাই কোনো একটা আধানের অস্তিত্ব নির্ণয় করতে। তো মনে করো আমি একটা বস্তু যার আধানের অস্তিত্ব নির্ণয় করব, তাকে এর কাছে আনলাম। ধরে নিচ্ছি এটা মনে করো মাইনাস চার্জে চার্জিত। এটা যেহেতু নিস্তড়িত ছিল, এখন মাইনাস চার্জ এর কাছে আনার কারণে আবেশ প্রক্রিয়ায় এই যে ধাতব দণ্ডটা বা স্বর্ণপাত, এতে যতগুলা প্লাস চার্জ, সেই প্লাস চার্জগুলো কিন্তু এই উপরে এই চাকতির এখানে চলে আসবে। আর নিচের দিকে, উপরের দিকে যদি প্লাস চার্জ চলে যায়, তাহলে নিচের দিকে স্বর্ণের পাতে কিন্তু থাকবে হচ্ছে মাইনাস চার্জ। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আবেশ প্রক্রিয়ায় আমি একটা ঋণাত্মক চার্জ আনছিলাম, আনলে প্লাস চার্জগুলো উপরে আকর্ষণ হয়ে উপরের দিকে চলে গেল, তাহলে নিচে এই যে স্বর্ণের পাত অংশ, এখানে কি থাকলো? মাইনাস চার্জ। তাহলে যদি মাইনাস চার্জ থাকে, তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে এই যে দুইটা স্বর্ণের পাত ছিল, এই দুইটা স্বর্ণের পাত এবার পরস্পর থেকে দূরে সরে যাবে। দূরে সরে স্বর্ণের পাত দুইটা এরকম হয়ে থাকবে, অর্থাৎ স্বর্ণের পাত দুইটার মধ্যে এবার ফাঁকা থাকবে, কারণ দুইটাতে কি আছে? মাইনাস চার্জ, এবং তারা পরস্পরকে কি করছে? বিকর্ষণ। এখন আমি তো এটা চোখে দেখতে পারবো, আমি এই বস্তুতে আধান আছে কি নেই সেটা কিন্তু আমি চোখে দেখতে পারবো না। আমি কি দেখতে পারবো? এটা চোখে দেখতে পারবো যে কি স্বর্ণের পাত দুইটা এরকম ফাঁক হয়ে গেছে। তাহলে যখনই স্বর্ণের পাত দুইটা ফাঁক হয়ে যাবে, তখন আমি বুঝবো এখানে যে জিনিসটা আমি আনছি সেই জিনিসটাতে আধান আছে। যদি এমন হইতো এই জিনিসটাতে আধান নেই, তাহলে কি হইতো? এই জিনিসটাতে যদি আধান না থাকতো, তাহলে কিন্তু এই প্লাস চার্জকে টেনে বা কোনো একটা নির্দিষ্ট চার্জকে টেনে আকর্ষণ করে সে ওখানে নিতে পারতো না। তাহলে সেক্ষেত্রে স্বর্ণের পাত দুইটা যেভাবে ছিল, অর্থাৎ এভাবে ছিল, দেখতে এরকম ছিল, সে এরকম ভাবে দুইটা পাত এভাবে ঝুলে থাকতো, তাদের মধ্যবর্তী ফাঁকা যা ছিল তাই থাকতো। তাহলে আমি দেখে বুঝতাম যে আচ্ছা, যে বস্তুটাকে আমি আনছি সেই বস্তুটাই চার্জ নাই। আর এখন এটাকে দেখে বুঝতেছি যে বস্তুটাকে আনছি সেই বস্তুটাই চার্জ আছে। তাহলে এটা হচ্ছে চার্জের অস্তিত্ব নির্ণয়। আমি যদি এখানে প্লাস চার্জ জানতাম, তাহলে কি ঘটনা ঘটতো দেখো। আমি যদি প্লাস চার্জ জানতাম, তাহলে এই পাত থেকে, এখান থেকে সব মাইনাস চার্জগুলো এই চাকতির এখানে চলে আসতো আকর্ষণের কারণে, আবেশ প্রক্রিয়ায়। তাহলে এবার এই পাতে কি থাকতো? এখানে থাকতো হচ্ছে স্বর্ণের পাতে থাকতো হচ্ছে প্লাস চার্জ। প্লাস চার্জকে কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করে দূরে সরাই দিত, ফলে স্বর্ণের পাত দুইটার মধ্যবর্তী ফাঁকা বেড়ে যেত। আমি ফাঁকা দেখে বুঝতাম যে এখানে যে জিনিসটা আনছি তাতে অবশ্যই চার্জ আছে। তাহলে চার্জের অস্তিত্ব আছে কি নাই সেটা কিন্তু নির্ণয় হয়ে গেল। এবার আমরা চাই যে এখানে আসলে কি চার্জ আনছি, চার্জের প্রকৃতিটা কি, ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ, সেটা নির্ণয় করতে চাই। তাহলে এবার আসো আধানের প্রকৃতি নির্ণয়। লিখে ফেলো, আধানের প্রকৃতি নির্ণয়। এবার আমরা নির্ণয় করতে চাই প্লাস চার্জ আছে নাকি মাইনাস চার্জ আছে। তাহলে আমরা এই চিত্রটাকে আবার একটু আঁকি। পিতলের দণ্ডটা, এটা হচ্ছে ধাতব চাকতি, আর এর নিচের প্রান্তে এইটা হচ্ছে এই যে দুইটা স্বর্ণের পাত, আর এই পুরো সিস্টেমটা থাকবে হচ্ছে একটা কাচপাত্রের মধ্যে। তা আমরা যন্ত্রটাকে আগে এখানে। এখন দেখো, খেয়াল করো, আধানের প্রকৃতিটা নির্ণয় করার জন্য আমার প্রথমে এই স্বর্ণপাত বীক্ষণ যন্ত্রটাকে হয় প্লাস চার্জে নয়তো মাইনাস চার্জে চার্জিত করে নিতে হবে। মানে আগে থেকে কোনো একটা চার্জে আমি একে চার্জিত করে নিব। সেটা হতে পারে ধনাত্মক চার্জ বা সেটা হতে পারে ঋণাত্মক চার্জ। তো মনে করো এটাকে আমি প্রথমে ধনাত্মক চার্জে চার্জিত করলাম। তাহলে ধনাত্মক চার্জে চার্জিত হয়ে আছে, এটা ধনাত্মক চার্জ, এই পুরাটা জুড়েই কিন্তু ধনাত্মক চার্জ আছে। তাহলে ধনাত্মক চার্জে চার্জিত হলে এই স্বর্ণের পাত দুইটা কি এভাবে থাকবে না, স্বর্ণের পাত দুইটা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরাই দিবে। তাহলে স্বর্ণের পাত দুইটা, সেই পাত দুইটা কিন্তু এরকম হয়ে থাকবে, এই যে এই অবস্থায় থাকবে। কারণ কি? এতে প্লাস চার্জ আছে আর এতেও প্লাস চার্জ আছে। প্লাস চার্জকে কি করবে? পরস্পর বিকর্ষণ করে দূরে সরাই দিবে। এখন খেয়াল করো, তুমি মনে করো একটা বস্তুকে আনলা, সেই বস্তুটা হচ্ছে মাইনাস চার্জে চার্জিত বস্তু। তাহলে মাইনাস চার্জে চার্জিত বস্তু যখন এর কাছে আনলা, তখন এই প্লাস চার্জ আকর্ষিত হবে। তাহলে এখানে অলরেডি প্লাস চার্জ আছে, আরো কিছু প্লাস চার্জ নিচ থেকে উপরের দিকে চলে আসবে। তাহলে নিচ থেকে উপরের দিকে চলে গেলে এখানে দেখো তো প্লাস চার্জের পরিমাণটা কমে গেল না? প্লাস চার্জের পরিমাণ যদি কমে যায়, তাহলে এই স্বর্ণের পাত দুইটার ফাঁক কমে যাবে না বেড়ে যাবে? প্লাস চার্জকে বিকর্ষণ করে, কিন্তু আগে ছিল চারটা প্লাস চার্জ। দেখো আমি একে বোঝাচ্ছি। এখন এই যে দুইটা কমে গেল, উপরের দিকে চলে গেল দুইটা। তাহলে উপরের দিকে দুইটা চলে গেলে এই স্বর্ণের পাতে এবার প্লাস চার্জের পরিমাণ কমে গেল। তাহলে প্লাস চার্জের পরিমাণ কমে গেলে এদের মধ্যবর্তী যে ফাঁকা, এই ফাঁকাটা কমে যাবে। অর্থাৎ আগে ছিল এই কালোটা, এখন তারা আরো কাছাকাছি চলে আসবে, কিন্তু তাদের মধ্যে ফাঁক থাকবে, কিন্তু ফাঁকটা আগের তুলনায় কমে যাবে। যখনই কমে যাবে, এটা আমি দেখে বুঝবো ও আচ্ছা কমে গেছে, তার মানে এখানে যেটা আনছি আমি সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ। ক্লিয়ার? যদি এমন হইতো, দেখো খেয়াল করো, আমি প্লাস চার্জ আনলাম,
তাহলে কি হইতো, এখানে এই যে 4টা প্লাস চার্জ ছিল, আমি একটা প্লাস চার্জ আনলাম, তাহলে প্লাস চার্জ প্লাস চার্জ প্লাস চার্জ প্লাস চার্জকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দেখো এগুলোকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কোন দিকে পাঠিয়ে দিবে, নিচের দিকে পাঠিয়ে দিবে, তাহলে নিচের দিকে প্লাস চার্জ গুলো চলে আসবে। তাহলে এবার দেখো আগে ছিল 4টা প্লাস চার্জ, এবার এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা প্লাস চার্জ। তাহলে প্লাস চার্জ পরিমাণটা বেড়ে গেল না প্লাস চার্জের? তাহলে যখন প্লাস চার্জের পরিমাণ বেড়ে যাবে তখন এই যে স্বর্ণের পাত দুইটা, এই স্বর্ণের পাত দুইটা আরো দূরে সরে যাবে, এই যে আরো দূরে সরে যাবে। যখনই আরো দূরে সরে যাবে, এই দূরে সরা দেখে আমি বুঝতে পারবো ফাঁক বৃদ্ধি হয়ে গেছে, কারণ আমি এখানে যে চার্জটা আনছি সেটা হচ্ছে প্লাস চার্জ। মাইনাস চার্জের ক্ষেত্রেও তাই, আমি আগে থেকে যদি মাইনাস চার্জ করে নিতাম, তাহলে যদি মাইনাস চার্জ আনতাম তাহলে ফাঁকটা বেড়ে যেত, আর যদি প্লাস চার্জ আনতাম তাহলে ফাঁকটা সেক্ষেত্রে হ্রাস পাইত। তাহলে অস্তিত্ব নির্ণয় করার জন্য আমার এটাকে কিন্তু কোনো চার্জে চার্জিত করে রাখার দরকার নেই। কিন্তু যদি আমি প্রকৃতি নির্ণয় করতে চাই তাহলে আগে থেকে আমি এটাকে হয় প্লাস চার্জ নয়তো মাইনাস চার্জে চার্জিত করে নিব। তো এখান থেকে একটু এমসিকিউ আসে। কি এমসিকিউ দেখো, তড়িৎ বীক্ষণ যন্ত্রের আধান, এটা হচ্ছে পরীক্ষণীয় বস্তু, যে বস্তুটাকে আমি আনতেছি পরীক্ষা করার জন্য, পরীক্ষণীয় বস্তুর আধান, আর একটা হচ্ছে পাতদ্বয়ের ফাঁক। তো প্রথমে খেয়াল করো, তড়িৎ বীক্ষণ যন্ত্রের আধান আমি মনে করো আগে থেকে প্লাস নিয়ে রাখলাম, যে তড়িৎ বীক্ষণ যন্ত্রে আগে থেকে প্লাস চার্জে চার্জিত করে রাখলাম। তাহলে প্লাস চার্জে চার্জিত করলে পাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁকা থাকবে। পরীক্ষণীয় বস্তু হিসেবে আমি আনলাম মাইনাস। তাহলে পরীক্ষণীয় বস্তু হিসেবে যদি আমি মাইনাস আনি, তাহলে যেহেতু তড়িৎ বীক্ষণ যন্ত্র আগে থেকে প্লাস চার্জে চার্জিত, তাদের মধ্যে কিন্তু ফাঁক আছে, আমি আনলাম উপরে মাইনাস চার্জ। তাহলে এখান থেকে কিছু প্লাস চার্জ উপরের দিকে দৌড় দিবে। তাহলে যখন প্লাস চার্জ উপরের দিকে দৌড় দিবে তখন এই যে স্বর্ণের পাত দুইটা, তাতে প্লাস চার্জের পরিমাণটা কমে যাবে। কমে গেলে ফাঁক আগের তুলনায় হ্রাস পাবে। তাহলে ফাঁক কি হবে, হ্রাস পাবে। তাহলে ফাঁক হ্রাস পাবে। দেখে আমরা বুঝে নিব কোন প্রকৃতির চার্জ আছে। যদি তড়িৎ বীক্ষণ যন্ত্রের চার্জ প্লাস হয় আর আমি যদি পরীক্ষণীয় বস্তু প্লাস আনি, তাহলে অলরেডি প্লাস আছে, আমি আরো প্লাস দিলাম, তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁক কি হবে, বাড়বে। তাহলে ফাঁক বাড়বে, ফাঁক বৃদ্ধি। ক্লিয়ার? অনুরূপভাবে স্বর্ণপাত যন্ত্রের যদি আগে থেকে আধান মাইনাস থাকে এবং আমি যদি প্লাস আনি, তাহলে তো ভালো করলাম, প্লাস আনলাম, কিছু মাইনাসকে টেনে উপরে নিচে নিয়ে গেলাম, তাহলে কি হবে, পাতদ্বয়ের মধ্যবর্তী যে ফাঁক ছিল সেই ফাঁকের পরিমাণটা কমে যাবে। তাহলে ফাঁক হ্রাস। আর যদি মাইনাস চার্জ থাকে তড়িৎ বীক্ষণ যন্ত্রে, আমি যদি মাইনাসই আনি, তাহলে যা ছিল তাই আবার দিলাম, তাহলে তো পাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁক আবার বাড়বে। তাহলে এটা হবে ফাঁক বৃদ্ধি। ওকে, যদি স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রে প্লাস বা মাইনাস যে কোনো একটা চার্জ থাকে এবং আমি যদি পরীক্ষণীয় বস্তু হিসেবে একটা অনাহিত বস্তুকে আনি, তখন কি ঘটনা ঘটবে দেখো। স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রে আগে থেকে প্লাস চার্জও থাকতে পারে, মাইনাস চার্জও চার্জিত থাকতে পারে। আমি অনাহিত বস্তু আনছি যার মধ্যে প্লাসও আছে মাইনাসও আছে। তাহলে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রে যদি আগে থেকে প্লাস চার্জ থাকে, তাহলে ওর মাইনাস চার্জ গুলাকে আকর্ষণ করে এই প্লাস চার্জ উপর দিকে চলে যাবে, সুতরাং পাতদ্বয়ের ফাঁক কমে যাবে। যদি এটা মাইনাস চার্জে চার্জিত থাকে, তাহলে ওর প্লাসটাকে আকর্ষণ করে মাইনাস চার্জ স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রের উপর দিকে চলে যাবে, উপর দিকে চলে গেলে আবারও ফাঁকটা কমে যাবে। তাহলে যে কোনো ক্ষেত্রেই হোক, এই ক্ষেত্রে সর্বদাই ফাঁক হ্রাস পাবে। তো তোমরা এই জিনিসটা একটু মুখস্থ করবা, এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসে। তো মনে রাখার একটা খুব সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধি হচ্ছে, যদি ভিন্নটা হয়, এটা প্লাস এটা মাইনাস, দেখো এটা মাইনাস এটা প্লাস, ভিন্ন ভিন্ন, তাহলে সেই ক্ষেত্রে সর্বদাই ফাঁক হ্রাস পাবে, আকর্ষণ ফাঁক হ্রাস পেয়ে যাবে। আর যদি একই জিনিস হয়, প্লাস প্লাস মাইনাস মাইনাস এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সর্বদাই ফাঁক বৃদ্ধি পাবে। আর যদি অনাহিত বস্তু হয়, তাহলে সেটা সর্বদাই ফাঁক হ্রাস পাবে। ওকে, তো ধন্যবাদ সবাইকে।